তো আজ আমরা আরও একটা নতুন চ্যাপ্টার শুরু করব, নিউক্লিয়ার ফিজিক্সের অংশ, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের মধ্যেকার অংশটা। আমরা আগের চ্যাপ্টারে, পরমাণু চ্যাপ্টারে, সেখানে অ্যাটমের বাইরের ইলেকট্রনের স্ট্রাকচার সম্পর্কে পড়ছিলাম। এবার যাব অ্যাটমের ভেতরের অংশ, যেটা একবার ছোট্ট সাইজের, কিন্তু আজকে আমরা তার স্টাডি নিয়ে পড়বো। এবং বেসিক আজকে আমরা প্রথম দিনে ওর ভর ত্রুটি সম্পর্কে, ওর বন্ধন শক্তি সম্পর্কে এবং নিউক্লিয় ফোর্স সম্পর্কে ডিসকাস করব। বিভিন্ন রকম যত রকম রশ্মি নির্গত হয় এবং সেই ব্যাপারটা যে তেজস্ক্রিয়তার ফলে হয়, আলফা বিটা গামা যে নির্গত হয়, সেই সম্পর্কে ডিটেল যাবতীয় আমাদের যা কিছু ডাউট আছে ডিসকাস করব। তো চলো শুরু করি। ইয়েস, আই এম সুব্রত সামন্ত অ্যান্ড দিস ইজ ইয়োর প্যারাস ইউটিউব চ্যানেল এভরিথিং। চলো শুরু করি। হেডিং বানাও। আজকে আমরা শুরু করব পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস। আমরা আগের অংশটাতে শুধু পরমাণু পড়ছিলাম, পরমাণুর গঠন। সেখানে শুধুমাত্র আমরা ওই বাইরের ইলেকট্রনের কক্ষপথ, ঠিক আছে, ওই সম্পর্কে ডিসকাস, কিন্তু ভিতরে কে কে থাকে সেই সম্পর্কে কিন্তু কিছু বলিনি। মানে আমাদের অ্যাটমটা তো এভাবে ছিল, ভিতরে থাকতো নিউক্লিয়াস আর বাইরে এরকম অনেক কক্ষপথ থাকতো, ঠিক আছে, আরও আছে পরপর। আমরা বাইরের স্টাডিটা করে ফেলছি, এবার আমাকে করতে হবে ভেতরেরটা, এবং যেটা কিন্তু স্টাডি করা এতটা সহজ কাজ নয়, বুঝতে পারছো? তুমি একটা ফ্যামিলির বাইর থেকে দেখে বুঝতে পারো যে আচ্ছা লোকগুলো খুব ভালো, কিন্তু আসলে ওর বাড়ির লোক কেমন সেটা ওর ঘরে গিয়ে তোমাকে দেখতে হবে। আর কারো ঘরে হুট করে ঢুকে যাওয়া তো সহজ কাজ নয়, বুঝতে পারছো? এটা ব্যাপার। তো দেখো, প্রথম ব্যাপার, কেন এটা ডিফিকাল্ট স্টাডি করা। আমরা একটা অ্যাটমের সাইজ মোটামুটি অ্যাপ্রক্সিমেট আর কি, একটা পরমাণুর ব্যাসার্ধ বলতে পারি মোটামুটি রাফলিভাবে 10⁻⁸ থেকে 10⁻⁻10 মিটারের মধ্যে হয়। এটা হচ্ছে অ্যাটমের সাইজ, পরমাণুর সাইজ। কিন্তু যদি তুমি নিউক্লিয়াসের সাইজ ভাবো, ভেতরেরটা, সেটা ওর থেকে 1,00,000 ভাগ ছোট হয়। 1,00,000 মানে যদি তুমি নিউক্লিয়াসের ভাবো, এবারে নিউক্লিয়াসের ব্যাসার্ধ সেটা হয় প্রায় ধরো 10⁻⁻12 13 এরকম থেকে শুরু করে চলে একবার 10⁻⁻15 মিটার পর্যন্ত, বুঝতে পারছো? মানে এর থেকে 10⁵ টাইমস ছোট। এবং এর একটা উদাহরণ দেওয়া যায়, তুমি ব্যাপারটা কীভাবে ভাবতে পারো যে একটা অ্যাটমের সাইজের সঙ্গে নিউক্লিয়াসের কী সম্পর্ক। এই যে পুরো রুমটা দেখতেছি, এই রুমটা হবে একটা অ্যাটম, একটা পরমাণু। তার মধ্যে এই নিউক্লিয়াসটা হবে মানে একটা ছোট্ট অংশ, একবারে পুচকা। তোমরা ওই পেনের যে মুখে বল থাকে জানো তো, ওই একটা বল হচ্ছে নিউক্লিয়াস, আর এই পুরো ঘরটা হচ্ছে অ্যাটম। কিন্তু আবার একটা মজার বিষয় বলি, অ্যাটমের পুরো ভরটাই আবার কিন্তু ওই ছোট অংশের মধ্যেই থাকে, কারণ বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরে সেটা এত হালকা ওকে ধরাই হয় না, নগণ্য। পরমাণুর সমস্ত ভরই, মানে প্রায় সমস্ত ভর, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট তো অবশ্যই, পরমাণুর সমস্ত ভর কোথায় থাকে? নিউক্লিয়াসে, মানে ভিতরটাতে। একটা রাজত্বের কথা ভাবতে পারো। এই মাঝে রাজা বসে আছে, তার এরিয়া অতটা, রাজকোষের টাকা সোনা দানা সব রাজার কাছেই আছে। গরিব লোকের কাছে যেটা আছে সেটা হচ্ছে সামান্য কিছু, 5 টাকা 10 টাকা, বুঝতে পারছো? একদম সেম। তাহলে ভাবো, অত ছোট জিনিসের উপর যদি আমাকে স্টাডি করতে হয়, তাহলে কি লেভেলে স্টাডি হবে। আর এই কারণে এখন এই নিউক্লিয়ার ফিজিক্স থেকে প্রচুর নোবেল পাচ্ছে সায়েন্টিস্টরা, ফিজিক্সের থেকে। আমরা এমনি জেনারেলি নিউক্লিয়াসের ভেতরে কী কী থাকে জানি, এগুলো আগের ক্লাস থেকে জানি আমরা। নিউক্লিয়াসের ভেতরে কী থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটনের ভর তোমরা জানো, নিউট্রনের ভরটা প্রায় কাছাকাছি, একটু বেশি হয়, কিন্তু আমরা প্রায় সমানই ধরে নিই, ঠিক আছে? এর থেকে এটা একটু বেশি হয়, একটু। প্রোটনের সংখ্যাটা কি হয়? বাইরে যত সংখ্যক ইলেকট্রন থাকে সেটা হয় প্রোটনের সংখ্যা। প্রোটনের সংখ্যাকে আমরা কী দ্বারা লিখি? জেড দ্বারা, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বলে, ক্রমাঙ্ক পর্যায় সারণীর ক্ষেত্রে। আর নিউট্রন এন লিখতে পারো, বা এর হিসাব তুমি করতে পারো। মোট যদি ভর সংখ্যা কাকে বলে? মোট প্রোটন আর নিউট্রনের সংখ্যা, সেটা ভর সংখ্যা, যাকে ইংলিশের টার্মে মাস নাম্বার বলা হয়, বা এখানে আমরা নিউক্লিয়ার ফিজিক্সে নতুন টার্মে বলবো, ওকে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটনকেও বোঝায়, নিউট্রনকেও বোঝায়। নিউক্লিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াসের ভেতরে যেই কণাগুলো থাকে, সব শুদ্ধকে বলা হয় নিউক্লিয়ন, ঠিক আছে?
আমি যদি ধরি যে মোট মাস ধরো এ আছে, পারমাণবিক ভর যেটা, তো তার থেকে আমার যদি জেডটা বিয়োগ করে দিই তাহলে তো এন থাকে, ঠিক? তাহলে এইভাবে তুমি একটা নিউট্রনের সংখ্যাকে ক্যালকুলেশন করতে পারো। তাহলে দেখো এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর কি, যে একটা নিউক্লিয়াসের সাইজ পরমাণুর সাইজের 1,00,000 গুণ ছোট। বুঝতে পারছো? একটা নিউক্লিয়াস পরমাণুর থেকে 1,00,000 গুণ ছোট। আচ্ছা, তাহলে তোমার মনে ডাউট হতে পারে, দেখো এত যদি ছোট অংশের মধ্যে প্রোটন থাকে, নিউট্রন থাকে, এবং সংখ্যাটা কিন্তু কম নয়, কারণ বাইরে যত সংখ্যক ইলেকট্রন আছে তত সংখ্যক প্রোটন, আবার তার কাছাকাছি প্রায় একই রকম নিউট্রন থাকে। সমান বলছি না আমি, কাছাকাছি একই রকম থাকে। তাহলে ভাবো অত ছোট জায়গার মধ্যে থাকে, মানে নিশ্চয়ই এমন কিছু বল আছে যার মানে যেই বলটা থাকার জন্য ওরা পরস্পরকে একদম জাস্ট মানে অ্যাট্রাকশন করে রাখে। এবং ওই যে বলটা, ওই বলটাকে বলা হয় নিউক্লিয় বল, নিউক্লিয়ার ফোর্স বলে। যেই বলটার সঙ্গে আমরা আগে যে দুরকম বল পড়ছি, একটা ছিল মহাকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা ছিল কুলম্বের স্থিতারিতিক বল, ওর কোনো সম্পর্ক নাই। এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ ফোর্স। এই ফোর্সের নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। তাহলে ছোট্ট করে একটু এই যে নিউক্লিয় বলটা বললাম, ওটা একটু ডেফিনেশন লিখে রাখো, নিউক্লিয় বলটা আসলে কী হয়। নিউক্লিয় বল, যাকে ইংলিশে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। লিখো যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি যে তীব্র আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে আবদ্ধ অবস্থায় থাকে সেই বলকেই নিউক্লিয় বল বলা হয়। নিউক্লিয় বল বলে, বুঝতে পারছো? ভেতরে কে কে থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তাহলে ওই প্রোটন নিউট্রন বা নিউট্রন প্রোটন ওদের মধ্যে এমন কিছু অ্যাট্রাকশন ফোর্স আছে নিশ্চয়ই, যার জন্য ওরা ছোট্ট জায়গার মধ্যেই একবারে গায়ে লেগে থাকে, ঠিক আছে? সেই বলটাকে বলা হয় নিউক্লিয় বল। এই বলটা একদম ব্যতিক্রম একটা বল, এর সঙ্গে মহাকর্ষীয় বল তার কোনো সম্পর্ক নেই, বা কুলম্বের যে বল ছিল F সমান ধ্রুব আধান ইন্টু দূরত্বের স্কোয়ার, তার কোনো সম্পর্ক নেই। কারণটা হচ্ছে এই বল সবসময় হয় আকর্ষণধর্মী, এর কিছু প্রপার্টি আছে আর কি। এই বল কাজ করে একদম শর্ট রেঞ্জে, কুলম্বের ফোর্সটা ছিল শর্ট রেঞ্জে, কিন্তু তার থেকেও আরও শর্ট রেঞ্জে কাজ করে। আর হচ্ছে এই অ্যাট্রাকশান বলটা খুব হ্যাভি হয়, খুব বেশি। এই ধরনের কিছু বৈশিষ্ট্য আছে আর কি, বৈশিষ্ট্য বলে দিলাম। তোমার মনে প্রশ্ন হতে পারে এই নিউক্লিয় বলটা কোথা থেকে এলো? ওরা কি নিজেরা চাঁদা তুলে করছে না কি ব্যাপার? ব্যাপারটা কি হয়, এরা কেন এরকম নিউক্লিয় বলে থাকতে পারে? ওরা পার্টিকেল এক্সচেঞ্জ করে, কনভার্সান হয় বলেই, আত্মীয়তা আছে বলেই কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। এইবার আমরা নিউক্লিয়ার ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম সম্পর্কে বলবো, সেটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি ব্যাপারটা কি হয়, আমরা এখনই কি দেখলাম, একটা নিউক্লিয়াসের ভিতরে কী কী পার্টিকেল থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। তুমি যদি প্রোটন আর নিউট্রনের মোট ভর বের করো, দেখা যায় ওই মোট ভরটা নিউক্লিয়াসের যে ভরটা তার থেকে কিছুটা বেশি হয়। তার মানেটা হচ্ছে প্রোটন নিউট্রনের মোট ভর থেকে নিউক্লিয়াসের ভরটা কিছুটা কমিয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ প্রোটন নিউট্রনের মোট যা ভর হয় তার থেকে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াস মানে কি ওই প্রোটন নিউট্রনে তো থাকে, কিন্তু সেখানে মোট যে নিউক্লিয়াসের ভর সেটা ওর থেকে একটু কম হয়। তাহলে যেই পরিমাণ কম হয় সেটাকেই বলা হয় ভর ত্রুটি। লিখে রাখো তাহলে ভর ত্রুটির ডেফিনেশনটা। লিখো, পরমাণুর নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটনের মোট ভর অপেক্ষা
নিউক্লিয়াসের ভর যতটা কম হয়, ঠিক আছে, যতটা কম হয় তাকেই বলা হয় ভর ত্রুটি। তাকে ওই পরমাণুর বা নিউক্লিয়াসের ভর ত্রুটি বলে। একটা উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা আসলে কি হয়। আসলে ব্যাপারটা কি হয় দেখো, আমি ধরলাম, ধরো তোমার ক্লাবের তোমাকে ক্যাশিয়ার রাখছে, এবার সমস্ত ক্লাবের মেম্বাররা টাকা দিচ্ছে, প্রত্যেকে 100 টাকা করে। ক্লাবের সদস্য আছে 10 জন, তাহলে টাকা হচ্ছে 1000 টাকা। হিসাব অনুযায়ী 1000 টাকায় থাকার কথা, কিন্তু তুমি কি করছো, ওই টাকাগুলো রাখার জন্য ওই টাকা থেকে কি একটা ব্যাগ কিনছো 10 টাকা দিয়ে, ওই টাকা দিয়েই ব্যাগ কিনছো, সেই ব্যাগের মধ্যে ওই টাকাটা রাখবে, তাহলে তুমি ওই ব্যাগে ক টাকা রাখবে? আর 990 টাকা। একদম সেম এখানে মোট ভর যা হয় তার থেকে ওভারঅল এখানে যেটা কমে যায়। কেন কমে যায়? কারণ ওদেরকে মেনটেন্স করার জন্য, পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে থাকে, ওদের টাকা দিয়ে ওদেরকেই রাখবো, বুঝতে পারছো এরকম ব্যাপার। তাহলে আরও একটা ডেফিনেশান, এই যে তাহলে বন্ধন শক্তি বললাম, সেই বন্ধন শক্তির ডেফিনেশনটা লিখে রাখো। বন্ধন শক্তি পরমাণুর ভর ত্রুটিতে প্রাপ্ত ভর আইনস্টাইনের, মানে আমি অ্যাকচুয়ালি কী করবো দেখো, যেই পরিমাণ ভর এখানে ওয়েস্টেজ গেল, সেই পরিমাণ ভরের তুল্য যে শক্তি, ভরের তুল্য শক্তি কে দেবে আমাকে? আইনস্টাইনের ফর্মুলা E=mc²। সেই পরিমাণ শক্তিকেই বলবো আমি বন্ধন শক্তি। ভর শক্তি তুল্যতা সূত্র অনুসারে যে পরিমাণ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই নিউক্লিয় বন্ধন শক্তি বলে। তাকেই নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলে। আগেরটাতে এর ভরের সঙ্গে এর ভরের যে পার্থক্য ছিল সেটা বলতাম ভর ত্রুটি। সেই পরিমাণ ভরের সমতুল্য শক্তি কিসে খরচা হয়? ওদের বন্ধন শক্তির জন্য। মানে হ্যাঁ, ওরা যে পরস্পরকে লেগেছে, মানে তুমি যদি বাইর থেকে ওকে একটাকে বের করতে চাও, তাহলে তোমাকে কিন্তু, বা যদি প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করতে চাও, তাহলে তোমাকে মোট এই পরিমাণ শক্তি সাপ্লাই করতে হবে। লিখো যে তাহলে এই বন্ধন শক্তির প্রভাবেই নিউক্লিয়নগুলো কি বলতে পারো, পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। নিউক্লিয়নগুলো, হ্যাঁ, নিউক্লিয়ন মানে হচ্ছে সবগুলোকে বোঝায়, প্রোটন নিউট্রন সবকে। নিউক্লিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে পার্টিকেলগুলো থাকে, মানে প্রোটন নিউট্রন, তা সবকে একসঙ্গে বলে। একটা ঘরে তুমি আছো, একটা গরু আছে, আমি বলবো ওই ঘরে দুটো প্রাণী আছে, বলতে পারি? এখানে একদম সেম, প্রোটন নিউট্রন আছে, আমি বলছি ওভারঅল কি আছে? নিউক্লিয়ন আছে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। বুঝলে? ঘুরিয়ে কি বলতে পারি বলো তো? কোনো নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলতে আমি যদি এভাবে অন্যভাবে বলতে চাই, যে যেই পরিমাণ শক্তি একে দিলে বাইরে থেকে, প্রত্যেকটা নিউক্লিয়ন আলাদা হয়ে যাবে পরস্পরের সঙ্গে, তাহলে সেই পরিমাণ শক্তি বলবো বন্ধন শক্তি। এগুলো অল্টারনেটিভ আর কি, অল্টারনেটিভ। আচ্ছা, একটু রাশিমালা দেখিয়ে। ভর ত্রুটি হচ্ছে মাসের ফর্মে, ওই মাসটাকে এনার্জিতে কনভার্ট করলে আইনস্টাইন দিয়ে, তাহলে ওটাই হয়ে যাবে বন্ধন শক্তি। তো রাশিমালাটা কী হবে একটু জেনে রাখো। ওই যে ভর ত্রুটি বললাম, বন্ধন শক্তি, ওদের কী সম্পর্ক? আমি ধরি ডেল এমটা হচ্ছে ভর ত্রুটি, মানে ওই পরিমাণ ভর যেন কমে গেছে নিউক্লিয়াসে, এটা হচ্ছে ভর ত্রুটি। তাহলে ওর বন্ধন শক্তি কত হবে? ধরলাম বন্ধন শক্তি তো ওকে বলা হয় বাইন্ডিং এনার্জি, ইংলিশে বলে, তাহলে E/B বলি, EB। সূত্র কার লাগাবো বলছে? আইনস্টাইনের, E=mc²। তাহলে এম মানে এখন ডেল এম c²। এটা হচ্ছে বন্ধন শক্তির। আচ্ছা, আমরা ভর ত্রুটি কি বলছিলাম? যে প্রোটন নিউট্রনের মোট ভরকে
নিউক্লিয়াসের ভর দিয়ে বিয়োগ লাগালে যে পরিমাণ হয়। তাহলে আমি ধরি যে প্রোটন নিউট্রনের মোট ভর কত হয়, প্রোটন ও নিউট্রনের মোট ভর, এটা বের করি আগে। নিউট্রনের মোট ভর, প্রোটনের সংখ্যা কী দ্বারা লিখে, জেড দ্বারা। তাহলে জেড ইন্টু একটা প্রোটনের ভর এমপি, পি ফর প্রোটন, ঠিক আছে। আচ্ছা নিউট্রনের সংখ্যা কী হবে, সে বলছিলাম এ মাইনাস জেড, মানে ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে থাকে নিউট্রন সংখ্যা, সেটা ইন্টু একটা নিউট্রনের ভর মানে এম অফ এন। তাহলে এই পরিমাণটা হলো প্রোটন নিউট্রনের মোট ভর। আমি ধরি তাহলে নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর বড় হাতের এম, নিউক্লিয়াসের ভর। তাহলে ভর ত্রুটি কী হবে, এইগুলার যোগফল বিযুক্ত এইটা। তাহলে এখান থেকে ভর ত্রুটি আমি পাবো, ভর ত্রুটি মানে যেটা ডেল এম বলি, ডেল এম সমান কী আসবে, উপরেরটা মানে জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন মাইনাস এম। বুঝতে পারছো, এটা হলো ভর ত্রুটির রাশিমালা। তুমি যদি এটাকে আবার বন্ধন শক্তি আকারে করতে চাও, শুধু সিম্পলি একটা সি স্কোয়ার দিয়ে গুণ লাগিয়ে দিবে, কাজ হয়ে যাবে। দেখছো, এটা ভরের সঙ্গে সি স্কোয়ার গুণ, তাহলে এর সঙ্গে সি স্কোয়ার গুণ, এর সঙ্গে সি স্কোয়ার গুণ করলে হচ্ছে। এখানে অবশ্যই পাশে লিখে রাখবে কোনটা কী বোঝাচ্ছে। এমপিটা বোঝাচ্ছে এখানে একটা প্রোটনের ভর, ঠিক আছে। আর যেটা এমএন লিখছি ওটা বোঝাচ্ছে নিউট্রনের ভর। তাহলে দেখো এখানে আমরা যা যা কিছু পড়লাম, বন্ধন শক্তি সম্পর্কে পড়লাম, ভর ত্রুটি দেখলাম, বা একটা নিউক্লিয়নের বন্ধন শক্তি দেখলাম ইবি/এ। হ্যাঁ, এইসব পড়ে আমার লাভটা কী আছে, এই ধরনের স্টাডি করে তুমি বুঝতে পারো ওই পার্টিকুলার নিউক্লিয়াসটা স্থায়িত্ব কতটা। মানে আমরা একটা এখানে গ্রাফ করবো, সেই গ্রাফে দেখাবো একটা পার্টিকুলার রেঞ্জের কাছে যেসব অ্যাটমগুলো থাকে তাদের স্থায়িত্ব বেশি হয়, তার থেকে কম যারা হয় তারাও স্থায়িত্ব নেই, আর তারপরে যারা আছে তারাও স্থায়িত্ব নেই। তার মানে এটা হচ্ছে, যেটা আমি প্রথমে বলছিলাম, যে যেসব হচ্ছে তেজস্ক্রিয় যেসব মৌল আমরা বলি, যেগুলো হ্যাভি নিউক্লিয় হয়, যেমন মানে হ্যাভি অ্যাটমিক মাস যুক্ত হয়, ইউরেনিয়াম হয়, থোরিয়াম হয়, রেডিয়াম হয়, পোলোনিয়াম হয়, ঠিক আছে, ওইগুলোর বন্ধন শক্তি খুব কম হয় বলেই ওরা কী হয়, খুব ইজিলি ভেঙে যায়। ভেঙে যায় বলেই তো রেটা ছাড়ে, ঠিক আছে। তার মানে এই ধরনের স্টাডি থেকে আমি বুঝতে পারি একটা অ্যাটমের স্থায়িত্ব সম্পর্কে, ঠিক আছে, একটা অ্যাটম আদৌ স্থায়ী কি না, বা সে কোনো রেডিয়েশন ছাড়তে পারে কি না, সেই সমস্ত সম্পর্কে আমাকে আইডিয়া দিবে, ঠিক আছে। এ হচ্ছে স্থায়িত্ব সম্পর্কে আমাকে বলে, নিউক্লিয়াসের স্থায়িত্ব সম্পর্কে বলে। এইবার আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করব বিভিন্ন রকম মলিকুলের জন্য। গ্রাফটা করব আমি এই দিক বরাবর রাখবো অ্যাটমিক মাস নাম্বার মানে ভর সংখ্যা, যেটাকে এ দ্বারা লিখে, ঠিক তো, রাখবো এইদিকে। আর এদিকে রাখবো ওই যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলছিলাম, মানে ইবি/এ, মানে আছে, মানে একটা নিউক্লিয়নের বন্ধন শক্তি, সেটা একটা নিউক্লিয়নের বন্ধন শক্তি, সেটাকে রাখবো ওয়াই অক্ষ বরাবর। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করবো বিভিন্ন মলিকুলের জন্য, বিভিন্ন, অর্থাৎ সেখানে হাইড্রোজেন থেকে শুরু করে একদম লোহা, নিকেল, কোবাল্ট, তারপর পরের দিকে ইউরেনিয়াম, সব কিছু আছে, ঠিক আছে। গ্রাফটা দেখতে এরকম হয়, খুব সুন্দর একটা গ্রাফ। এইভাবে একটা গ্রাফ পাওয়া যায়। এখানে বিভিন্ন মলিকুলের আছে, ঠিক আছে। এই সামনের দিকে হাইড্রোজেন আছে, তার এর সংখ্যা সবচেয়ে কম হয়, আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমি লেভেলটা আঁকলাম, ওই লেভেলটা হচ্ছে 8 মেগা ইলেকট্রোভোল্টের লেভেল বন্ধন শক্তিতে। মানে দেখা গেছে কি এটা, যে যেসব মলিকুলের বন্ধন শক্তি মানে একটা নিউক্লিয়ার বন্ধন শক্তি ওই 8 মেগা ইলেকট্রোভোল্টের কাছাকাছি, মানে এই লাইনের কাছাকাছি যেসব মলিকুলগুলো পড়ছে সেগুলো হচ্ছে বেশি স্থায়ী হয়।
তাদের স্টেবিলিটি খুব ভালো মাঝেরটা, কিন্তু দেখো ওর থেকে যে কম আছে এইগুলো বা ওর থেকে পরে দেখছো কমে গেছে, ওগুলো হচ্ছে অস্থায়ী হয়, অস্থায়িত্ব কম হয়। উদাহরণ মাঝের দিকে কি কি থাকতে পারে, অনেক আছে, যেমন তোমার আছে কার্বন আছে, ভাবতে পারো কার্বন হয়, লোহা হয়, নিকেল হয়, কোবাল্ট হয়, এইসব ব্যাপার। আর সামনের দিকে কে কে থাকবে, সামনে দিকে থাকবে সোডিয়াম থাকবে, হাইড্রোজেন থাকবে, এইসব থাকবে। আর পরের দিকে কে থাকবে, ইউরেনিয়াম থাকবে, থোরিয়াম থাকবে, পোলোনিয়াম থাকবে, এইসব। ও মলিকুল বুঝি দাও। আমি এই গ্রাফ থেকে কিন্তু 3টা অংশ পেতে পারি, একটা মাঝের অংশ, একটা সামনের দিকের অংশ আর একটা পরের দিকের অংশ। 3টা অংশের পার্টিকুলার কার কি বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য সম্পর্কে বলে দিই একটু। হ্যাঁ, তাহলে তিনটা কেস হবে, ভাবতে পারো। কেস ওয়ান যাদের এই বন্ধন শক্তি মানে EB/A এর মানটা 8 মেগা ইলেকট্রোভোল্টের কাছাকাছি হয়, তারা অধিকতর সুস্থিত হয়। ঠিক আছে, অধিকতর সুস্থিত মানে স্টেবল মলিকুল হয়। ঠিক আছে, তুমি যদি তোমাদের সেই পর্যায় সারণী যে আছে সেই পর্যায় সারণী অনুযায়ী যদি হিসাব করো, তাহলে দেখা যায় এই যে এ সংখ্যা মানে মাস নাম্বার 50 থেকে 80-র মধ্যে যে মলিকুলগুলো আছে তারা হচ্ছে সব থেকে বেশি স্টেবল হয়। মানে 50 থেকে এ সংখ্যায় 80 পর্যন্ত পর্যায় সারণী হিসাবে এরা হচ্ছে সব থেকে বেশি স্টেবল থাকে, তারা হয়। আচ্ছা, কেস 2 লাগাও। কেস 2 যারা অ্যাটমিক ভর অনুসারে নিচের দিকে যারা হয়, যারা হালকা পরমাণু বলে আমরা জানি, মানে যাদের হচ্ছে এর ভ্যালুটা 20-র থেকেও ছোট, যেমন কে কে আছে, লিথিয়াম আছে, তোমার হচ্ছে হাইড্রোজেন আছে। এইটা মানে কি বুঝায়, এটা তো হালকা পরমাণু। তাহলে হালকা পরমাণুর ক্ষেত্রে, পরমাণু বা নিউক্লিয়নের ক্ষেত্রে, ঠিক আছে, নিউক্লিয়াসের ক্ষেত্রে, পরমাণুর ক্ষেত্রে এর ক্ষেত্রে সমস্যাটা হয় এর EB/A এর মানটা দেখো কম হয়, দেখছো নিচের দিকে এর মান কম হওয়ায় এরা স্থায়ী নয়। দেখো তাহলে যারা আনস্টেবল তারা চাইবে যে কোনোভাবে যদি আমি স্টেবল হয়ে যাই, কিন্তু এরা এত ছোট, এরা আবার ভাঙতেও পারেনি। এমনিতে ছোট আর ভাঙবে কি, ওরা কি করে, ওর মতো আরও বন্ধুকে নিয়ে একসাথে জুড়ে যায়। এরা সংযোজিত হয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করে, স্থায়ী হওয়ার চেষ্টা করে। আচ্ছা, লাস্ট কেস 3, সেটা কোনটা করবো, এই দূরের দিকে যারা আছে তাদের হচ্ছে এই ভর সংখ্যা খুব বেশি, হ্যাভি নিউক্লিয়াস যেগুলো, তাদের ক্ষেত্রে লিখো এবার ভারী নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে, ভারী নিউক্লিয়াস যাদের মাস নাম্বার হয় 100 থেকে বেশি, মানে দূরের দিকে, বুঝতে পারছো, তাদেরও ওই EB/A এর মান কম হয়। এর মান কম হওয়ায় তারা কি করে, বিভাজিত হয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করে। একটা ফ্যামিলিতে একসঙ্গে এত মেম্বার আছে যে ঘন্টায় ঘন্টায় ঝগড়া হয়, মানে সমস্যা, মানে ওখানে থাকা হচ্ছে খুব সমস্যাজনক কাজ। তো কী করতে হবে, ওকে অনেকগুলো খণ্ডে ভেঙে দাও, 2টা 3টা 4টা যেমন খুশি। কম হওয়ায় এরা বিভাজিত হয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তাহলে ভাবতে হবে তোমাকে, যার EB/A এর মান বেশি, মানে সেখান থেকে একটা নিউক্লিয়নকে বের করতে গেলে আমাকে বেশি পরিমাণ শক্তি দিতে হবে, তাহলে সে খুব স্থায়ী হবে, বুঝতে পারছো। তো দেখো তোমরা এক্ষুনি দেখলে যেগুলো খুব মানে উচ্চ ভর সংখ্যাযুক্ত যেসব মলিকুলগুলো ছিল তারা কি করে, তারা হচ্ছে স্টেবল নয়, আর স্টেবল নয় বলেই তারা কি করে, বিভাজিত হয়ে যায়, ভেঙে যায়। আর ওরা ভেঙে যাওয়া মানে কি, ওখান থেকে বিভিন্ন রকম রে নিঃসৃত হবে এবারে, আলফা বিটা গামা পরে পড়বো আমরা। তো ওই সম্পর্কে স্টাডি করার বিষয়টা বলি আমি। প্রথম অ্যাকচুয়ালি আগে ওরা কখনো ভাবেইনি যে ভেতরে নিউক্লিয়াস থেকেও আবার রে বেরোতে পারে। শুধু কি জানে, ইলেকট্রন, আমরা আগের চ্যাপ্টারে কী পড়ছিলাম, ইলেকট্রন হচ্ছে উচ্চ থেকে নিম্ন দিকে ঝাঁপ দিলে তাহলে এটা রে ছেড়ে দেয়, এক্স রে পড়ছিলাম।
সায়েন্টিস্টের নাম বেকারেল। সে বেকারেল প্রথম ওই এক্স রের বৈশিষ্ট্য খুঁজতে গিয়ে ওর প্রথম লক্ষ্য পড়লো যে এমন এমন কিছু মলিকুল আছে, আমরা এক্স রেতে কী পড়ছিলাম, সেদিক থেকে ইলেকট্রনগুলো যাবে, গিয়ে ধাক্কা মারবে, সেখান থেকে তো বেরিয়ে বেরাবে। ও দেখছে এমন এমন কিছু মেটেরিয়াল আছে যাকে বাইরে থেকে কিছু দিতে হয় না, অটোমেটিক ভিতর থেকে যেন কি শক্তিশালী রে বেরায়। মানে প্রথম এটা স্টাডি করলো যে নিউক্লিয়াস থেকেও কিছু রে তৈরি হতে পারে। হ্যাঁ, ও স্টাডি করছিল ইউরেনিয়াম নিয়ে। ওর পরবর্তীকালে মাদাম কুরি, নাম শুনবে তোমরা, মাদাম কুরি তারপর ওই বিষয়টা নিয়ে স্টাডি করে আর কি। এবং মাদাম কুরি ওর পরে আরও বিভিন্ন রকম মলিকুল, যেমন ওর পরে প্রথম পায় থোরিয়াম থেকে, ঠিক আছে, থোরিয়াম থেকেও দেখে যে থোরিয়ামেও বাইরে থেকে কিছু দিতে হয় না, অটোমেটিক ওর ভিতর থেকেই যেন রে বেরিয়ে আসে। রে বেরিয়ে মানে কি, ওর মধ্যে তার বিভাজন হয়, ঠিক আছে। এবং শুধু এই দুটো নয়, ওরা আরও অনেক মেটেরিয়ালে দেখলো, যেমন ওর পরে পোলোনিয়াম বলে একটা মেটেরিয়ালে দেখলো, পোলোনিয়াম। এবং সেখানে লক্ষ্য করলো কি, এই পোলোনিয়াম থেকে যে পরিমাণ রেডিয়েশনটা হয়, বিকিরণটা হয়, মানে এটা যে ছাড়ে, সেটা ইউরেনিয়ামের থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। ইউরেনিয়ামে যেই রেডিয়েশন ছাড়ে তার যে মাত্রা, তার থেকে পোলোনিয়ামে ওর থেকে 1000 গুণ বেশি। কিন্তু দেখো এইসব আবিষ্কার করতে কিন্তু এরা কিন্তু অত সচেতনতা অবলম্বন করেনি, কারণ ওরা জানেও নি যে ওই রেগুলো মানুষের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। ওর পরে শেষমেশ আরও একটা আবিষ্কার করে, রেডিয়াম। সেটা আবার পোলোনিয়ামের থেকে 1000 গুণ শক্তিশালী। তোমরা যখন কলেজে উঠবে, কলেজে বলতে এমএসসি যদি করো, এমএসসিতে তোমাদেরকে প্র্যাকটিক্যাল করতে দিবে এই দুটো নিয়ে, হয় ইউরেনিয়াম বা থোরিয়াম। যেহেতু ওখানে ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল করে, ওই জন্য এর হচ্ছে তীব্রতা, মানে রেডিয়েশনের মাত্রা অনেকটা লাইট করা থাকে। একে রাখাও তো বিপজ্জনক, কারণ এ তো সবকে ভেদ করে চলে যায়। এই যে দেওয়াল, কাঠ কিছু মানেনি, লোহা ফোয়া কিছু মানেনি, একমাত্র লেড, পিবি যেটা সীসা, ওটাকেই একমাত্র মানে ওর দ্বারা ওকে আটকানো যায়। একে কাজ করা হয় খুব সাবধানে, এবং এই রেডিয়েশন সম্পর্কে স্টাডি করার জন্যই আর কি অ্যাকচুয়ালি থোরিয়াম তো আবিষ্কার করে। কিন্তু ওর পরে এই যে পোলোনিয়াম আবিষ্কার করে, ওই সময় মাদাম কুরি আর ওর স্বামী পিয়ের কুরি, মাদাম কুরি আর ওর স্বামী হচ্ছে পিয়ের কুরি, দুজনে এক্সপেরিমেন্ট করে এই বাকি দুটো রেডিয়েশন আবিষ্কার করে আর কি, এই দুটো। এবং ওর ফলেই ওদের ক্যান্সার হয় এবং নোবেল পায় ওরা 1903 সালে। আগে মানে জানতো না যে এরকম রেডিয়েশন হয়, ঠিক আছে। রেডিয়েশন আবিষ্কার করার ফলে 1903 সালে নোবেল পায়। কিন্তু দুঃখের বিষয়, এটা তো আনন্দের খবর, কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে ওই সমস্ত এক্সপেরিমেন্ট করার ফলে এত বেশি পরিমাণ রে ওদের শরীরের মধ্যে দিয়ে গেছে, ওরা ক্যান্সার আক্রান্ত হয় এবং মারা যায়। একসঙ্গে 3 জনই নোবেল পেয়েছে। 1903 সালে বেকারেলও পেয়েছে, এরা দুজনও পেয়েছে। তাহলে এবার আমরা পড়ব তেজস্ক্রিয়তা, অর্থাৎ এই যে ব্যাপারগুলো হচ্ছে, একটা নিউক্লিয়াস থেকে রে বেরিয়ে আসছে, ওই ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, যেটা কিন্তু স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে বাইরের কারোর উপর নির্ভর করে না। তোমার বাইরে ঝড় হোক, চাপ বেড়ে যায়, উষ্ণতা বেড়ে যায়, ওর উপর কোনো প্রভাব নেই। হ্যাঁ, আর যেখান থেকে বেরায় ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। তাহলে আগে তেজস্ক্রিয়তাটা কি লিখো একটু ছোট্ট করে ডেফিনেশন। ভারী মৌল যাদের নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন, নিউট্রন ও প্রোটনের অনুপাত 1.5-এর বেশি। 1.5 মানে 3/2, ঠিক তো? যাদের ওই রেশিও ওর থেকে বেশি হয়, তারা স্বতঃস্ফূর্তভাবে মানে বাইরের প্রভাবগুলোর উপর নির্ভর করে না। বাইরের প্রভাব কী কী আছে? বাহ্যিক প্রভাব লিখে রাখতে পারো। বাহ্যিক প্রভাব যেমন হতে পারে চাপ, উষ্ণতা, আরও হতে পারে যেমন চৌম্বক ক্ষেত্র, এইসব হতে পারে। চৌম্বক ক্ষেত্র আরও অনেক থাকতে পারে, ঠিক আছে, ইত্যাদি। স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি নির্গত করে, ঠিক আছে, বিভিন্ন প্রকার রশ্মি বিকিরণ করে।
বিভিন্ন প্রকার রশ্মি বিকিরণ করে। বলবে এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তো এইবার আমরা বেসিক এই তেজস্ক্রিয়তার কি কি বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে একটু আলোচনা করব। এর বৈশিষ্ট্য সম্পর্কে, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। দেখো ডেফিনেশনে অনেকগুলো বৈশিষ্ট্য বলা আছে। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ঘটনা, মানে বাইরের প্রভাব দ্বারা কোনোভাবেই নিয়ন্ত্রিত হয় না। তুমি কোনোভাবেই বাইরের ফ্যাক্টরকে চেঞ্জ করিয়ে ও রেডিয়েশন আটকাইতে পারবেন। তোমার মনে হলো যে ও বেশি ছাড় দিচ্ছে এখন, তাহলে বাইরে আমি উষ্ণতা বাড়িয়ে দিই, কমিয়ে যাবে। এই একমাত্র ফ্যাক্টর যে উষ্ণতার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে প্রথম লিখো বৈশিষ্ট্য 1 নম্বর, তেজস্ক্রিয়তা হচ্ছে স্বতঃস্ফূর্ত ঘটনা। এটি একটি স্বতঃস্ফূর্ত ঘটনা। তার মানেটা কি দেখো, স্বতঃস্ফূর্ত ঘটনা মানেটা কি? বাহ্যিক প্রভাব দ্বারা, বাহ্যিক প্রভাব যেমন কি কি আছে? চাপ, তাপ, চৌম্বক ক্ষেত্র, এইসব প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় না। এটা একদম পরিষ্কার। আচ্ছা 2 নম্বর বৈশিষ্ট্য কী বলবে? দেখো এই ঘটনা কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসেই ঘটা সম্ভব। বাইরে যে অ্যাটমগুলো আছে, ইলেকট্রনের কিছু কাজ নেই। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, এটি একটি নিউক্লিয় ঘটনা। এটি একটি নিউক্লিয় ঘটনা। এর ফলে বিভিন্ন প্রকার, এই তেজস্ক্রিয়তা মানে কি? এর ফলে বিভিন্ন প্রকার রশ্মি নির্গত হয়। এর ফলে বিভিন্ন প্রকার রশ্মি নির্গত হয়। 3 নম্বর। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কারা তেজস্ক্রিয়তা দেখাবে? সবাই তো দেখায়নি। দেখা গেছে যাদের ভর সংখ্যা মানে মাস নাম্বার আর কি 210-এর বেশি হয়, খুব হাই, যেমন ইউরেনিয়াম হয়, হ্যাঁ, তারপর থোরিয়াম, যত আছে সবগুলো সব হচ্ছে খুব হাই হয় ভর সংখ্যা 210 বা অনেকে 206ও বলে। 210-এর বেশি ভর সংখ্যা 210-এর বেশি হয়, তারা তেজস্ক্রিয়তা ধর্ম দেখায়। তারা তেজস্ক্রিয়তা দেখায়। 4 নম্বর লিখতে পারো, এই তেজস্ক্রিয়তার ফলে আলফা, বিটা, গামা এই 3 প্রকার রশ্মি নির্গত হয়। বুঝলে? একদম লাস্ট পয়েন্ট 5 নম্বর। দেখো এখান থেকে আলফা বেরিয়ে যায়, মানে আলফা মানে তো আমরা জানি সে হিলিয়ামের সঙ্গে সমান হয়, বিটা মানে ইলেকট্রনের সঙ্গে সমান হয়। তার মানে নিশ্চয়ই আলফা, বিটা এসব রশ্মি বেরালে আলটিমেট যে পরমাণুটা ছিল সে পরমাণু এখন চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো পারমাণবিক সংখ্যার পরমাণু হয়ে যায়। ঠিক তো? 5 নম্বর লাস্ট পয়েন্টে লিখে নাও, রশ্মি নির্গমনের ফলে মৌলের পরিবর্তন হয়। মৌলের পরিবর্তন, হ্যাঁ। তার মানে ব্যাপারটা কী হয় আসলে দেখো, এই রশ্মি নির্গমন হলে কেউ মানুষ চেঞ্জ হয়। ধরো একটা লোক খুব রেগে আছে, তাহলে সে তখন কিন্তু অন্য লোক। এখন কোনোভাবে যদি তার রাগটাকে যদি বের করে দিতে পারো, তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে গেলে সে আবার আলাদা লোক হয়ে যাবে, ভদ্রলোক হয়ে যাবে। ঠিক আছে? একদম সেম এভাবে। এই যে আলফা, বিটাকে আমরা 3 রকম রশ্মি পড়লাম, ওর সম্পর্কে একটু ডিটেল আলোচনা করবো। প্রথম পড়বো আগে আলফা রশ্মি সম্পর্কে। আলফা রশ্মি মানে ওটা বেসিক্যালি বোঝায় একটা 4 পরমাণু ক্রমাঙ্ক, 4 ভর সংখ্যা বিশিষ্ট আর 2 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কণা ভর সংখ্যা। তার মানে আমি বুঝাই অ্যাকচুয়ালি হিলিয়ামকে। ঠিক আছে? হিলিয়াম 42।
আলফা রশ্মির বৈশিষ্ট্য কী কী হয়, এর সব থেকে 3 রকম যে রশ্মি এর সব থেকে ভারী হয়, আর এর হচ্ছে আয়োনাইজেশন ক্ষমতা সবথেকে বেশি হয়। কারণটা কি, কারণ যেহেতু সব থেকে ভারী তাহলে এ হচ্ছে সব থেকে স্লো মোশনে যাবে, বুঝতে পারছো। ধরো একটা গ্যাস চেম্বার আছে, তুই ভাবে ধরো একটা গ্যাস আছে তো গ্যাস চেম্বার, তুমি এর তো আলফারে পাঠাচ্ছ, আলফারে কি বললাম ভারী হয়, তাহলে যে ভারী হয় সে ওখান থেকে যাওয়ার সময় কি হবে, বেশি হচ্ছে মানে ধীর গতিতে যাবে, মানে কি ওই অনুগুলোর সঙ্গে বেশি ধাক্কা খাবে, মানে বেশি হচ্ছে ওর যে চার্জ আধান আছে আধানটা ছড়াতে যাবে, মানে শক্তি ক্ষয় হতে যাবে। তার মানে দেখা যায় এই আলফার হচ্ছে ভেদন ক্ষমতা সব থেকে কম আলফা বিটা গামার মধ্যে। এটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত এবং এর আধান হচ্ছে প্রোটনের আধানের দ্বিগুণ, ঠিক আছে, মানে 2e বলতে পারো, এটা হচ্ছে 2e। আচ্ছা, ওর পরেরটা আছে বিটা। বিটা রশ্মি মানে কি, ওটা অ্যাকচুয়ালি ইলেকট্রনকে বোঝায়, এটা মানে ইলেকট্রনকে বোঝায়। ইলেকট্রন মানে নিচে -1 উপরে 0 হয়, মানে এর হচ্ছে ভর সংখ্যা 0 আর পরমাণু ক্রমাঙ্ক -1, আর এর আধান কি হয়, অবশ্যই এর আধান হয় ঋণাত্মক, এটা আধান, ঠিক আছে। যদি ভরের কথা বলো, এর ভরটা কিন্তু তার থেকে অনেকটা কম, আর কম বলে এর বেগ বেশি, আর এ যখন গ্যাসের মধ্যে দিয়ে যায় এও আয়োনাইজেশন করে কিন্তু ও তার থেকে কম করে। এটা হয়, তুমি দেখো না, তুমি ধরো সাপোজ একজন লোক বাসে করে যাচ্ছে, বাসের ছাদে করে, সে গোটা রাস্তায় চকলেট ছড়াতে যাচ্ছে রাস্তায়, তো বলো রাস্তার পাশের লোক কখন বেশি পাবে, যদি বাসটা স্লো যায়। যদি বাস ফাটিলে পালিয়ে যায় তাহলে মানে প্রতিটা স্টপেজে একটা পড়বে, এরকম ব্যাপার ভাবো তুমি, মানে অনেকটা ফাঁকা পড়বে চকলেট। একদম সেম, যেহেতু এই স্লো মোশনে যায় ও হচ্ছে বেশি আধান লস করতে যায়, আর এর স্পিডে বেরিয়ে যায়, তারপরে ডেফিনেটলি এর ভেদন ক্ষমতা ওর থেকে বেশি। এই যে বিটা রশ্মি, ওর ভর তো কম হয়, ঠিক আছে, ওর ভরকে প্রায় নগণ্য ধরা হয়। নগণ্য মানে ঠিক 0 নয়, কিন্তু খুব কম। আর গামার তো নাই, গামা রশ্মিটা কি, এর হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট্ট হয়, গামা মানে এনার্জি খুব হাই। এটা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের বা বলা যায় উচ্চ কম্পাঙ্কের, ঠিক তো, উচ্চ কম্পাঙ্কের একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বুঝতে পারছো। এই যে গামারে, এই গামারে কাউকে এফেক্ট করে না মানে এই যে গ্যাস চেম্বার আছে ও গ্যাসকে আয়নিতও করে না, কারণ ও তো নিজে নিস্তড়িৎ। গামা রশ্মি লিখে রাখা অবশ্যই, এর হচ্ছে আধান নেই, আধানবিহীন, নিস্তড়িৎ, ঠিক আছে, আর এর ভর 0। এবার আমরা ওভারঅল আলফা বিটা গামার কিছু কমন বৈশিষ্ট্য বলবো। এতক্ষণ তো আমি আলাদা বললাম যে এর ভেদন ক্ষমতা সব থেকে কম, এর তার থেকে বেশি, এর সব থেকে বেশি, এর বেগ সব থেকে বেশি, আর বেগ এর থেকে কম, এর সব থেকে কম, এর ভর সব থেকে বেশি, এর ভর তার থেকে একটু কম, মানে একটু বলতে অনেকটাই কম, আর এর ভর নাই, এই তো। তাহলে এবার এগুলো তো কম্পেয়ার হলো, তাহলে ওদের মধ্যে কমন কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা, আলফা বিটা গামা রশ্মির ধর্ম লিখে রাখো যে কিছু রশ্মি গ্যাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করে, এই ধরনের রেগুলো ফটোগ্রাফিক প্লেটকে কিন্তু আক্রান্ত করে, ঠিক তো, ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে। একদম লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে এদের প্রত্যেকেরই ভেদন ক্ষমতা আছে। লিখো তাহলে, এদের ভেদন ক্ষমতা আছে, ব্যাস এতটাই থাক আজকে।